আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। বিশ্বের প্রধান অস্ত্র বিক্রেতা যুক্তরাষ্ট্র, বড় ক্রেতা সৌদি আরব। ইসরায়েলকে $1.20 লাখ দিচ্ছে আরব আমিরাত। ইরাকে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা। শান্তি চাইলে দুর্গন্ধ তৈরি থেকে বিরত থাকুন, যুক্তরাষ্ট্রকে কিমের বোন। আরব ইসরায়েল সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ ট্রাম্প জামাতার। ভারতে ফের বাড়ছে করোনা, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বসছেন নরেন্দ্র মোদী। এবার ব্রিটেনে যেতে মরিয়া সেই শামিমা, বোরকা ছেড়ে পশ্চিমা পোশাকে। শঙ্কা উড়িয়ে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেন থাই প্রধানমন্ত্রী। এবং সৌদিতে হুতি বিদ্রোহীদের হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের। গত 5 বছরে সারা বিশ্বে যে পরিমাণ অস্ত্র বিক্রি হয়েছে তার 1/3 বেশি যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে। আর এ সময় সৌদি আরব সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে। স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা ISPR সোমবার তাদের বার্ষিক রিপোর্টে তথ্য জানিয়েছে। এই রিপোর্টের তথ্য মতে 2016 থেকে 2020 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র একাই সারা বিশ্বের শতকরা 37% অস্ত্র বিক্রি করেছে। এই সময় যুক্তরাষ্ট্র যে অস্ত্র বিক্রি করেছে তার শতকরা 47% মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেছে। এর প্রধান ক্রেতা ছিল সৌদি আরব। এই 47% অস্ত্রের মধ্যে 24% একা সৌদি সরকার কিনেছে। ISPRI আরও জানিয়েছে 2011 থেকে 2015 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র যে অস্ত্র বিক্রি করেছিল তার তুলনায় 16 থেকে 2020 সাল পর্যন্ত শতকরা 15% অস্ত্র বিক্রি বেড়েছে। এদিকে রাশিয়ায় এখনও বিশ্বে অস্ত্র রফতানির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সারা বিশ্বের মোট অস্ত্রের 1/5 রফতানি করে থাকে মস্কো। তবে 16 থেকে 2020 সাল পর্যন্ত গত 5 বছরে দেশটির অস্ত্র রপ্তানি কমেছে শতকরা 22%। ইসরায়েলকে সংযুক্ত আরব আমিরাত $1.20 লাখ দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার ব্যক্তিগত তহবিল থেকে অর্থ ইসরায়েলে বিনিয়োগ করছেন বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলি সামরিক বাহিনী পরিচালিত একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর এ তথ্য জানা গেছে। করোনা ভাইরাস মোকাবেলায় ইসরায়েলের অর্থনীতি চাঙ্গা রাখতে এ অর্থ দিচ্ছেন আবুধাবির ক্রাউন প্রিন্স। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কোনো মন্তব্য করেননি। জর্ডান তার আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় গত বৃহস্পতিবার নাহিয়ানের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেন নেতানিয়াহু। বৈঠক বাতিল হলেও ইসরায়েলে $10 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে আরব আমিরাত। গত বছর ইহুদিবাদী দেশটির সঙ্গে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশটির সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হচ্ছে দেশ দুটির মধ্যে। ইরাকে একটি মার্কিন ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলের আল বালাদ সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে অন্তত 7টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এর মধ্য থেকে 2টির ঘাঁটিতে আঘাত হানে, অন্য 5টি রকেট ঘাঁটির পাশের একটি গ্রামে গিয়ে পড়েছে। রকেট হামলায় ঘাঁটির কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা হয়ে আসছে। গত 3রা মার্চ ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে এ ধরনের রকেট হামলায় আমেরিকার একজন ঠিকাদার নিহত হয়েছে। 2020 সালের জানুয়ারি মাসে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবিতে ইরাকি সংসদে একটি প্রস্তাব পাশ করা হলেও মার্কিন সরকার এ পর্যন্ত তাদের সেনা প্রত্যাহার করেনি। ইরাক সিরিয়া সীমান্তে স্বেচ্ছাসেবী সংগঠন হাসতাস সাবির যোদ্ধাদের ওপর বিমান হামলার পর আইন আল আসাদ ঘাঁটিতে রকেট হামলা হয়। এছাড়া বাগদাদের কূটনৈতিক এলাকা গ্রিন জোনে প্রায় মাঝে মধ্যে রকেট হামলা হয়ে আসছে। পাশাপাশি ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের গাড়িবহরে সাম্প্রতিক দিনগুলোতে বহুবার বোমা হামলার ঘটনা ঘটেছে। শান্তি চাইলে দুর্গন্ধ তৈরি থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয় জং এ আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার নিজ দেশের সরকারি সংবাদ মাধ্যমে এ নিয়ে কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ারও সমালোচনা করেন কিম ইয় জং। তিনি বলেছেন, নতুন মার্কিন প্রশাসনকে আমাদের ভূখণ্ডে বারুদের গন্ধ ছড়ানোর কঠোর চেষ্টার বিষয়ে সতর্ক করার জন্য এই সুযোগটি নিয়েছি। যদি তারা 4 বছরের জন্য শান্তিতে ঘুমোতে চায় তবে এর প্রথম পদক্ষেপ হিসেবে দুর্গন্ধ তৈরি থেকে বিরত থাকতে হবে। যুক্তরাষ্ট্রের 2 প্রভাবশালী মন্ত্রীর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সফরের একদিন আগে তিনি এ মন্তব্য করেছেন। বর্তমানে জাপান সফরে থাকা বাইডেন প্রশাসনের ওই 2 সদস্য হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় অংশীদারিত্ব জোরদার এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে আলোচনার জন্য সোমবার তারা টোকিওতে পৌঁছান। জাপান সফর শেষে বুধবার তাদের দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফর করার কথা রয়েছে। স্বভাবতই তাদের এই সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক নীতির বিষয়টি প্রাধান্য পাবে। এমন পরিস্থিতিতেই বাইডেন প্রশাসনকে দুর্গন্ধ তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানালেন কিমের বোন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বলেছেন, সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক দৃশ্যমান। আরব ইসরায়েল সংঘাতের সর্বশেষ চিহ্নটুকুই আমরা দেখছি। তিনি আরব ইসরায়েল সম্পর্কে এগিয়ে নেওয়ার তাগিদ দেন। রোববার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে পররাষ্ট্রনীতিতে ট্রাম্প প্রশাসনের সফলতার বর্ণনা করতে গিয়ে তিনি এসব কথা বলেছেন। তার ভাষ্য, আরব ইসরায়েলের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে সেটি আগ্রাসীভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের সম্পর্ক স্থাপন চেষ্টা অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান ট্রাম্পের সাবেক এই উপদেষ্টা। কুশনার বলেছেন, ওমান, কাতার এবং মৌরিতানিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কাছাকাছি অবস্থানে চলে গিয়েছিল। মৌরিতানিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আগেও ছিল, কিন্তু 2009 সালে ইসরায়েলের গাজা অভিযানের পর সেই সম্পর্ক ছিন্ন করে দেশটি। তিনি জানান, নিজের আকাশপথ দিয়ে ইসরায়েলি বিমান চলাচলের সুযোগ করে দিয়ে সৌদি আরবও সম্পর্ক গড়ার দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। সেনেগালের রাজধানী ঢাকার র্যালিতে ইসরায়েলি রেসিং দলকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিল রিয়াদ। ইসরায়েল তাদের শত্রু নয় বলে মনে করতে শুরু করেছিল সৌদি নাগরিকরা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সৌদি আরবের জাতীয় স্বার্থ। বাইডেন প্রশাসন চাইলে তা এগিয়ে নিতে পারে। ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। মহারাষ্ট্র নিয়ে তো মাথা ব্যথায় আছে, দক্ষিণের রাজ্যগুলোতেও ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। উদ্ভূত পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এই বৈঠকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতে টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে এটিই হবে তার প্রথম বৈঠক। বুধবার দুপুরে ভার্চুয়াল বৈঠকে ভারতের চলমান টিকাদান কর্মসূচি নিয়ে আলোচনার কথা রয়েছে বলে জানা গেছে। গত শনিবার 26,000-এর গণ্ডি অতিক্রম করে দৈনিক আক্রান্তের সংখ্যা, যা 19 ডিসেম্বরের পর সর্বোচ্চ। রোববারের সংখ্যা ছিল 24,434 জন। তবে রোববার সাধারণত টেস্টের সংখ্যা কম থাকে, তাই স্বাভাবিকভাবে এদিন শনাক্তের সংখ্যাও কম থাকে। বুধবার বৈঠকে সভাপতি নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে। এছাড়া টিকাদান প্রক্রিয়া নিয়ে সরকারের পরবর্তী কৌশল কী হবে সেটা নিয়েও কথা হবে। কিশোরী বয়সে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দিয়েছিলেন। যুক্তরাজ্যের সুন্দর গোছানো জীবন ছেড়ে পালিয়ে গিয়েছিলেন সিরিয়ায়, কিন্তু সেখানে তার অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। একটা সময় বুঝতে পারেন কত বড় ভুল করেছেন তিনি। আইএসে যোগ দিয়ে নিজের জীবনের অনেক কিছুই হারিয়েছেন, আর এখন সিরিয়া থেকে যুক্তরাজ্যে ফেরার পথও বন্ধ হয়ে গেছে। আইএস বধূ হিসেবে পরিচিত শামীমা বেগমের কথা বলা হচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম 2015 সালের ফেব্রুয়ারি মাসে পূর্ব লন্ডনের আরও 2 জন স্কুল পড়ুয়া ছাত্রীসহ যুক্তরাজ্য ত্যাগ করে তুরস্ক হয়ে সিরিয়া চলে যান। সেখানে ইসলামিক স্টেটে যোগ দেন তিনি। তখন শামীমা বেগমের বয়স ছিল মাত্র 15 বছর। সেখানে নেদারল্যান্ডসের এক জিহাদিকে তিনি বিয়ে করেন। এই যোদ্ধা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এরপর 2019 সালের ফেব্রুয়ারিতে সিরিয়ার এক শরণার্থী শিবিরে শামীমার সাক্ষাৎ পান এক ব্রিটিশ সাংবাদিক। তখন শামীমা যুক্তরাজ্যে ফিরে আসার আকুতি জানিয়েছেন। আইএসের সর্বশেষ ঘাঁটি বাঘুস থেকে পালিয়ে তিনি ওই শিবিরে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই তার ছেলে সন্তানের জন্ম হয়। এদিকে বারবার আকুতি জানানোর পরও ব্রিটেনে ফিরতে পারছেন না শামীমা। তাকে যুক্তরাজ্য ফেরার সুযোগ দেওয়া হবে না বলে সম্প্রতি রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। অপরদিকে যুক্তরাজ্যে ফিরতে যেন মরিয়া হয়ে উঠছে শামীমা, সে কারণে হয়তো নিজের পোশাকও বদল এনেছেন। তাকে সম্প্রতি বোরকা ছেড়ে পশ্চিমা পোশাকে দেখা গেছে। তিনি সিরিয়ায় যে ক্যাম্পে আছেন সেখানকার কিছু ছবি সম্প্রতি সামনে এসেছে। সেখানে দেখা গেছে তার পোশাক এবং চলাফেরা একেবারে বদলে গেছে। থাইল্যান্ডে স্থগিত হওয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা কার্যক্রম মঙ্গলবার থেকে আবার শুরু হয়েছে। শঙ্কা উড়িয়ে দিয়ে এদিন প্রথম ব্যক্তি হিসেবে ভ্যাকসিন নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো গেছে। রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা থাই মন্ত্রিসভার সদস্যদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার কথা ছিল গত শুক্রবার। তবে নাগরিকদের শরীরে রক্ত জমাট বাধা সহ বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়ে ইউরোপের বেশ কয়েকটি দেশ এই টিকা কার্যক্রম স্থগিত করলে থাইল্যান্ডও তা অনুসরণ করে। গত সোমবার জানানো হয় মঙ্গলবার থেকে আবার টিকা কর্মসূচি চালু হবে।
স্থগিত হওয়া টিকা কর্মসূচি আবার শুরু হওয়ার পর ভীতি এবং উদ্বেগ দূরে রেখে মঙ্গলবার সবার আগে অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নেন থাই প্রধানমন্ত্রী। টিকা নেওয়ার আগে সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি বলেছেন, আজ আমি সাধারণ মানুষের মনোবল এবং বিশ্বাস বাড়িয়ে দিচ্ছি। এরপর নিজের বাম বাহুতে টিকা নেন তিনি। সৌদি আরবের বেসামরিক লক্ষ্যবস্তুতে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র বিদ্রোহীদের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এ বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছেন। নেড প্রাইস বলেছেন, আমরা সৌদি আরবের হুতি বিদ্রোহীদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এসব হামলা গ্রহণযোগ্য নয়, এগুলো বিপজ্জনক। হুতি বিদ্রোহীরা বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। তিনি বলেন, সৌদি আরবে বারবার এসব হামলার ঘটনায় ওয়াশিংটন গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র জাতিসংঘের নেতৃত্বে আলোচনার মাধ্যমে একটি যুদ্ধবিরতিতে পৌঁছতে সব পক্ষের প্রতি জোরালোভাবে আহ্বান জানাচ্ছে। সোমবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি বিমানবন্দর এবং একটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। সৌদি সামরিক জোটের দাবি, তারা একটি বিস্ফোরক ড্রোনে বাধা দেওয়ার পর সেটি ধ্বংস করেছে। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।